বাংলাদেশের অন্যতম একটা সমস্যা হচ্ছে যে আমাদের একটা কনস্পিরেসি কালচার আছে। মানে সব দেশে এটা থাকে, তবে সাধারণত থাকে এমন একটা জনগোষ্ঠীর মধ্যে যারা অনেক শিক্ষার আলো থেকে বঞ্চিত, দরিদ্র, জীবনে স্কুলের ধারে কাছে যাওয়ার সুযোগ পায় নাই। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে, বুয়েটের একটা ছেলে চাকরি বাকরি করতেছে, 40 বছর হয়ে গেছে, এরকম মানুষজন কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করে। আবার আমার খুবই খারাপ লাগে যে একদল মানুষ আরেক দলের কনস্পিরেসিতে বিশ্বাস করা দেখে হাসে। যেমন চাঁদে সাইদির চেহারা দেখা গেছে, এরকম একটা গুজব ছড়ায় পড়ল। অনেক মানুষ নিজের চোখে চাঁদে সাইদির চেহারা দেখে ফেলল। এটা দেখে শিক্ষিত অনেক মানুষকে দেখলাম অনেক হাসাহাসি করছে যে হ্যাঁ চাঁদে সাইদি দেখতে পাচ্ছে। আবার সে একই শিক্ষিত মানুষ, 40 বছর বয়স, পেশায় ডাক্তার, পেশায় বিভিন্ন ধরনের ভালো ভালো জায়গা থেকে পড়াশোনা করে আসা মানুষ, হলি আর্টিজানের পরে যখন প্রচণ্ড রকমের একটা সেল থেকে, একটা বিশেষ নির্দিষ্ট সেল থেকে যখন প্রচুর প্রচারণা চালানো হলো, ফারাজকে তারা জঙ্গি হিসাবে গ্রহণ করে ফেললো। একটা ভিডিও প্রচারিত হয়েছিল, রায়হান নামের একজন জঙ্গি ছিল, সে একটা অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে, যার চেহারার সাথে ফারাজের চেহারার বিন্দু মাত্র মিল নাই। কান পুরাপুরি আলাদা, চোখ পুরাপুরি আলাদা, ফেসের কাটিং অলমোস্ট দুই রকম। কিন্তু তারা ওই ছবিটা দেখায় ওই একই মানুষটাকে, মানে জঙ্গিটাকে ফারাজ বলে চালাই দিচ্ছে। এমন সব যুক্তি, এমন সব ঘটনার সাথে ফারাজের জঙ্গিবাদের সংশ্লিষ্টটা প্রমাণ করার মিল খুঁজে পাচ্ছে, যেগুলোর দূরবর্তী মিল পর্যন্ত নাই। আমাদের যখন ফাইটার জেট ক্র্যাশ করলো, তখন দেখলাম যে কিছু মানুষ এরকম একটা অ্যানোনিমাসের পোস্ট থেকে বলতেছে কি যে ওখানে বলা হয়েছিল যে একটা স্কুল বিল্ডিং মানে বাজে মেইনটেনেন্সের কারণে ভেঙে যাবে, এবং একটা স্কুল বিল্ডিংয়ের জেট প্লেন পড়ছে, এটা নাকি একটা চমৎকার মিল। এবং ওই পেজ থেকে এরকম টাইপের অনেক কথাবার্তা মাঝে মাঝে বলা হয়, কোনো একটা মিলে গেলে, কোনো না কোনো একটা মিলে গেলে আগেরটা টেনে নিয়ে এসে বলা হয় যে আমরা কিন্তু বলছিলাম যে এটা হবে। এগুলোর একটাও হয় না। ধরেন আমি বললাম কি, আজকে আমি বললাম যে আমেরিকায় স্কুল শুটিং হবে খুব শীঘ্রই, তারপরে কেউ ওটা পাত্তা দিল না। অ্যান্ড 2 দিন পর তো হয় এই জিনিস, যেই মাত্র হবে অমনি আমি বলবো কি যে এটা হয়েছিল। কিন্তু আমি আরও 30টা জিনিস বলে রাখবো। মনে করেন যে আমি এটা বলছি, আমি বলছি যে ফ্লোরিডায় একজনকে কুমির খেয়ে ফেলবে, আমি হয়তো বলছি যে টেক্সাসে হিট স্ট্রোকে একজন মারা যাবে, যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা। এরকম আমি 10-12টা জিনিস বলে রাখছি। মিললেই কোনোটা কিছু যদি এমন যদি হয় কোনো একটা উচ্চপদস্থ কর্মকর্তাকে কুমির খেয়ে ফেলছে, আমি বলবো কি যে আমি বলছিলাম হিট স্ট্রোকে মারা যাবে, মরছে তো। মানে এগুলার মতন অসম্ভব বোকামি, মূর্খতা মানুষ কিভাবে করতে পারে, এটা আমার মাথায় ধরেই না। একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কোনো রকম মিল নাই, তারপর কিভাবে মানুষ ওটার মধ্যে মিল খুঁজে পাচ্ছে, এটা আমার মধ্যে ধরতেছিলই না। তাই এটা আমি একটু খোঁজাখুঁজি করতে গেলাম যে আসলে কেন মানুষের মধ্যে এটা হয়। তো কিছু কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে মানুষের না মানে সরকারের বয়ানের প্রতি কোনো ভরসা নাই। এটা একটা ব্যাপার। পদ্মা নদীতে নাকি মানুষের মাথা দিতে হবে, এইটা বিশ্বাস করে আপনি হাসতে পারেন যে মানুষ বিশ্বাস করে নাই, মজা নিচ্ছিল না। 10 জনের মতো মানুষকে পিটায় মেরে ফেলছে। বাড্ডাতে একজন ভদ্রমহিলা তার বাচ্চাকে আনতে গেছিল, স্কুলের সামনে ওকে পিটায় মেরে ফেলছে ছেলে ধরা হিসাবে, যে ও হচ্ছে মাথা কেটে নিয়ে যাওয়ার জন্য আসছে। এবং ভয়ঙ্কর বিভৎস দৃশ্য, একজন একটা রড দিয়ে একের পর একটা বাড়ি মেরেই যাচ্ছে, মহিলা পড়ে আছে, মেরেই যাচ্ছে, মহিলাকে কিমা করে ফেলতেছে, তাও থামতেছে না। এই ভিডিও আপনারা দেখছেন, আমি দেখছি। তখন আমি ওই রোডের অপোজিটে থাকতাম, মানে যেখানে ওই ঘটনা ঘটছে তার ঠিক ওপাশে প্রগতি সরণি একটু বের হয়ে আসলে তার প্রগতি সরণির অপোজিটে যে বিল্ডিংটা, ওখানে আমি থাকতাম। এই জিনিসগুলা বাংলাদেশে হয়েছে। অত্যন্ত শিক্ষিত মানুষজন বাংলাদেশের অত্যন্ত মূর্খদের মতন কনস্পিরেসি থিওরি বিশ্বাস করেন। মনে করেন যে ফারাজ মনে হয় জঙ্গি ছিল, এই পাইলট নাকি বীর না। এবং এটা হওয়ার পিছনে একটা কারণ কি, সোশ্যাল মিডিয়া একো চেম্বার বলে একটা জিনিস আছে। ধরেন যে আমি একজন অত্যন্ত সচেতন শিক্ষিত মানুষ, আমার সামনে একবার আসলো যে এই প্লেনটা তো হয়তো ইচ্ছা করে ফেলছে, তারপরে আরেকবার আসলো, 50 বার আসছে, তখন আমার সাবকনশিয়াস মনে করা শুরু করবে এটা একটা পসিবিলিটি হইতে পারে, যেখানে একটা পসিবিলিটি হওয়ার কোনো দূরবর্তী চিহ্ন কোথাও দেখা যাচ্ছে না, কোনো ধরনের চিহ্ন, কোনো ধরনের লজিক, কোনো ধরনের যুক্তি কিচ্ছু নাই। কিন্তু যখন আপনি অলরেডি কনফার্মেশন বায়াস বলে আরেকটা জিনিস আছে, যেখানে আপনি অলরেডি ধরে নিতে প্রস্তুত যে এটা হইতে পারে, তখন ওই দূরবর্তী লজিক, খোঁড়া যুক্তি, যেটার সাথে কোনো আশেপাশেও কোনো ধরনের বাস্তবতার সত্যতার লেশমাত্র নাই, ওইগুলোকেও আপনার কাছে অনেক বড় বড় যুক্তি মনে হবে।
আমি আমার পরিচিত লিবারেল বলে নিজেদেরকে ঘোষণা করা মানুষজনকে দেখলাম পোস্ট করতেছে যে এইটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে ষড়যন্ত্র। পরিষ্কার নাকি বোঝা, কোনো একটা সিঙ্গেল এভিডেন্স নাই, একটা সিঙ্গেল গুজবও নাই যেটা বিশ্বাসযোগ্যতার আশেপাশ দিয়ে গেছে, অথচ উনার কাছে মনে হচ্ছে পরিষ্কার মনে হচ্ছে। মানে উনি যে 10টা জিনিস যুক্তি বলবেন 10টার একটাও কিন্তু কোনো যুক্তিই না। আমি এগুলো সবগুলো বাজারে যেগুলো ঘুরতেছে আমি সবগুলো জানি, এগুলো একটাও কোনো যুক্তিই না। এগুলোর একটাও কোনো দূরবর্তী মানে কাছাকাছিও যাইতেছে না কোনো যুক্তির, যেখানে একটা দুর্ঘটনা বাদ দিয়ে অন্য কিছু পাওয়া যাচ্ছে এটার মধ্যে। দুর্ঘটনা ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না এখানে, অথচ মানুষ এটা বলেই যাচ্ছে। আমরা এখন কিছু ফ্যাক্টের ওপর দিয়ে ঘুরে যাব। আমরা কি কি জানি, কি কি ঘটছে। প্রথমত আমরা জানি যে একটা দুর্ঘটনা ঘটেছে, একটা প্লেন ক্র্যাশ করে একটা স্কুলের ওপর যে পড়েছে। আমরা এটাও জানি যে প্লেনটা খুবই বিখ্যাত ক্র্যাশ করার জন্য। এমন না যে এই প্লেন কোনোদিন ক্র্যাশ করে নাই, এটা একেবারে টাইটানিকের মতন আনসাঙ্কেবল মানে সিঙ্কেবল শিপ, তারপরে ওটা আবার পড়ে যাচ্ছে। এটা পড়ে পড়ে অভ্যস্ত সব জায়গাতে, কয়েকশো প্লেন এভাবে ক্র্যাশ করেছে। তবে সেখানে পরে আসছি। এটা হচ্ছে একটা মানে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বলে যেগুলো বলা হয়, FT-7BGI, এটা হচ্ছে পুরা নাম প্লেনটার। এই ঘটনাটা কি ঘটছে যদি আমি একদম দেখে দেখে বলি। 21 জুলাই 2025 সালে দুপুর 1:06 প্লেনটা ফ্লাই করা শুরু করেছিল। এর কিছুক্ষণ পরে দুর্ঘটনাটা ঘটে। টু বি এক্সাক্ট 12 মিনিট মাত্র ফ্লাই করতে পেরেছে, 1:18 প্লেনটা ক্র্যাশ করে। এবং এটা কোথায় ক্র্যাশ করে? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকায়। আমরা আরেকটু জানি বিমানটা ছিল কি, বাংলাদেশ বিমান বাহিনীর FT-7BGI মডেলের একটা ট্রেনার প্লেন ছিল এটা। আমরা আরও জানি পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম, যিনি মারা গেছেন। আমরা জানি উড্ডয়নের স্থান মানে যেখান থেকে ফ্লাই করছিল সেটা হচ্ছে কুর্মিটোলা বিমান ঘাঁটি, ঢাকা। এবং এটার কারণটা কি? প্রাথমিক কারণ হিসেবে জানা গেছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এটা পড়ে গেছে। আমরা জানতাম যে 22 জন মারা গেছে, এখন হয়তো সংখ্যাটা আরও বাড়বে, সংখ্যাটা বাড়াই স্বাভাবিক। প্রচুর মানুষ যারা এখন হসপিটালে তাদের অনেকে হয়তো দে ওয়ন্ট মেক ইট। এবং আহতের সংখ্যা তো অনেক, 200 হয়তো পার হয়ে গেছে। আমরা জানি যে প্রচুর শিশু শিক্ষার্থী এই নিহতদের মধ্যে, আহতদের মধ্যে আছে, শিক্ষক আছেন, অভিভাবক আছেন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন অনেকে। এরপর যেসব হাসপাতালে ভর্তি করা হয়েছে যেগুলো আমরা জানি, CMH-এ ভর্তি করা হয়েছে, কুয়েত মৈত্রীতে ভর্তি করা হয়েছে, উত্তরা আধুনিক, লুবনা জেনারেল, ক্রিসেন্ট, এইসব জায়গাতে রোগীদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো আমরা জানি, এগুলো ফ্যাক্ট। এর বাইরে বার্ন ইউনিটের তথ্য অনুযায়ী অনেক আহতদের তালিকা আছে, যে 95% পুড়ে গেছে কারা, শামীম, ইউসুফ, নাফিজ, ফায়েজ, এরকম অনেকে। 85 থেকে 100% পুড়ে গেছে মাসুকা, মাহরিন, মকিন, অনেকে 25 থেকে 60% পুড়ে গেছে। এগুলা ফ্যাক্ট। ঘটনার যে বর্ণনা আমরা জানতে পারি সেখানে জানা যায় যে স্কুল যে ছুটি হচ্ছে, ছুটির একটু আগ দিয়ে ওই বিল্ডিংটার 2 তলাতে বিমানটা যে ক্র্যাশ করে এবং নিচতলায় নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল। আমরা আরও জানি যে স্কুলের সামনে শিক্ষকরা ছিল, ভিতরে ছিল, সামনে ছিল, অভিভাবকরা ছিল, শিক্ষার্থীরাও ছিল। একজন শিক্ষার্থীর আমরা এরকম বরাত দেখলাম, ফারহান হাসান বলেছে যে ওনার মানে ওর বেস্ট ফ্রেন্ড ওর চোখের সামনে মারা গেছে। আমি আর একটা ভিডিও দেখছিলাম যেখানে একজন বলতেছিল যে সে মাত্র এসে পৌঁছানোর পরে সে দেখে যে গেটের সামনে অনেকগুলো লাশ পড়ে আছে বাচ্চাদের, কিছু অভিভাবকের, 2 টুকরা হয়ে গেছে, 3 টুকরা হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে আর কি, একটা ব্লাস্ট। আমরা যেগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দেখেছি যে ফায়ার সার্ভিসের 9টা ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে। আমরা আরও দেখেছি যে ISPR হচ্ছে দুর্ঘটনার পরপর প্রেস বিবৃতিতে বলেছে যে পাইলট জনবহুল এলাকা থেকে বেরিয়ে যাচ্ছিল, উত্তরা পর্যন্ত গেছে ওই জন্যই। এটা তো মানে মিরপুরেও ক্র্যাশ ল্যান্ড করতে পারতো, এটা মতিঝিলেও পড়তে পারতো, এটা একদম ধানমন্ডিতে এসে পড়তে পারতো। একটা প্লেন যখন ক্র্যাশ করা শুরু করে তখন আপনি খুব অল্প সময় পাবেন এটাকে সরায় নিয়ে যাওয়ার জন্য, এবং তখন খুব বেশি কন্ট্রোল নাই আসলে। পাইলট চেষ্টা করেছে জনবহুল এলাকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এই জন্য উত্তরা পর্যন্ত পৌঁছাতে পারছে, তারপর আর পারে নাই, তারপরে মানে স্কুলের ওপর ক্র্যাশ করছে। এটা হচ্ছে ISPR-এর বক্তব্য, এবং এটাকে তদন্ত করার জন্য বিমান বাহিনী খুবই সিরিয়াসলি একটা তদন্ত কমিটি গঠন করেছে। এগুলো হচ্ছে জিনিস যেগুলো আমরা এখন পর্যন্ত জানি, এবং আমরা আরও জানি যে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই যে এই প্লেনটা হচ্ছে FT-7BGI, হচ্ছে চীনের তৈরি একটা মডেল। গত 30 বছর ধরে বাংলাদেশে এই মডেল দিয়ে ট্রেনিং দেওয়া হয়। এই ধরনের প্লেনগুলা
F7MB সিরিজের যে মডার্ন একটা ভার্সন, এটা যেটা দিয়ে মানে বাংলাদেশ সহ অনেকেই এইটা দিয়ে চেষ্টা করে যে ট্রেনিং দিতে। এখন এই ধরনের প্লেনগুলোকে নিয়ে কিছু ইতিহাস আছে। যেমন FT7BGIটাকে চীনের চেংদু J7 মিগ বা J7 বা MiG-21 হচ্ছে লাইসেন্স ডুপ্লিকেট বলে এটাকে অনেকে চিনেন। বাংলাদেশে 2013 সালে এগুলোকে কেনা হয়েছিল। আমরা জানি যে এই ধরনের প্লেনগুলো খুব একটা যে নিরাপদ এমনটা না, কারণ 2025 সালের আগে মানে 1992 সালে 2025 সালের মধ্যে এরকম প্লেন বাংলাদেশে 27টা ক্র্যাশ করছে। এটা সম্ভবত 28 নাম্বার বা 27 নাম্বার। এর আগে মানে মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটে, প্লেন ক্র্যাশ করে। যেহেতু স্কুলে বাচ্চাদের উপর যে ক্র্যাশ করে না, তাই আপনারা অনেকে খেয়াল করেন নাই, আপনাদের কাছে মনে হচ্ছে যে দুনিয়াতে এটা প্রথম ঘটতেছে। এবং এইখানে যেটা হয়েছে যে বিভিন্ন ধরনের ফ্যাক্টর তো আছেই, ফ্যাক্টর থাকার পাশাপাশি মানুষ যেটা বলে আর কি, যে কিছু মানুষকে দেখলাম যে বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করতেছে যে পাইলট হচ্ছে মানে অদক্ষ পাইলট হলে কেন সে উঠলো। সমস্যা হচ্ছে যে এই ধরনের প্লেন যখন ক্র্যাশ করছে পৃথিবীতে 400টা নাকি কয়শোটা জানি প্লেন ক্র্যাশ করছে অলরেডি এই মডেলের। ফ্লাইং কফিন বলা হয় এই ধরনের প্লেনগুলোকে, এই জন্য মজা করে মক করে। এই ধরনের প্লেন যতগুলো ক্র্যাশ করছে এরা কেউই অদক্ষ পাইলট ছিল না, ইনক্লুডিং আমাদের তৌকির। সে কিন্তু অদক্ষ পাইলট দেখে ক্র্যাশ করছে এমন না। যদি আপনি যত দক্ষ পাইলটই হন না কেন, যে প্লেন ক্র্যাশ করার কথা, যে প্লেনে মানে কারিগরি যান্ত্রিক ত্রুটি আছে, সে প্লেন আপনি উড়াইতে পারবেন না, তো ক্র্যাশ করবে। সেটা এখানেও করছে। এবং এই যে তৌকির আমাদের পাইলট ইজেক্ট করার চেষ্টা করছেন এত দেরিতে, যখন আর ইজেক্ট করে লাভ নাই আর কি। এবং যদি ইজেক্ট মানুষ একটা বিমান বাহিনীর পাইলট ইজেক্ট করে, সে কিন্তু জাস্ট এমন না যে আপনি জাস্ট আকাশে উড়ে গেলেন একটা প্যারাসুট নিয়ে, খুবই চিল আর কি। প্রচণ্ড রকমের হেভি পেলোড নিয়ে সে ইজেক্ট করে প্লেন থেকে। যদি না নিয়ে করতো তাহলে প্লেন থেকে বেরোর সময় মাথা ভেঙে যাওয়ার কথা, ঘাড় ভেঙে যাওয়ার কথা। সো ওইসব টেকনিক্যালিটিতে আমি যাচ্ছি না। আপনারা অনেকেই জানেন না যে একটা ফাইটার জেট থেকে কীভাবে ইজেক্ট করে। তারপরে আপনারা তৌকিরের মতন একজন অত্যন্ত সাহসী, মেধাবী, চৌকস, ব্রিলিয়ান্ট একজন অফিসারকে নিয়ে ওই যে গুজব ছড়ানোর কালচার, তার চরিত্র হনন করতে নেমে পড়েছে অনেক উচ্চশিক্ষিত লোকজন। আমার নিজের জন্মের ওপরই একটা ঘৃণা চলে আসছে এগুলো দেখে। যেসব মানুষকে দেখলাম এতদিন খুব প্রগতিশীলতা কথাবার্তা বলতো, ইসলামের অমুক ক্ষতি হয়, ইসলাম তমুক করে, ইসলাম এই কারণে ভয়ঙ্কর, ওই কারণে ভয়ঙ্কর, মনে হতো মাথায় বুদ্ধিশুদ্ধি আছে ওদের, এক ছটাক বুদ্ধিও নাই। তারা মনে করে যে কেন আমরা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে কেন গ্লোরিফাই করতে, সেটা মনে ঠিক কাজ হচ্ছে না। সে নাকি একজন কারো গুপ্তচর, সে নাকি স্কুলের দিকে তাক করে ইজেক্ট করছে। এরকম গুজবও ছড়ানো হয়েছে যে সে নাকি খুবই নিরাপদে একটা জায়গাতে যা পড়ছে, সেখান থেকে তাকে সিএমএচে করে মানে হেলিকপ্টার করে সিএমএচে নিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে মেরে ফেলছে ওর সামথিং, এরকম বোঝানোর চেষ্টা করতেছে, বা সামহাও তাকে মেরে ফেলা হয়েছে। আপনার কোনো ধারণা আছে একটা ফাইটার জেট যখন আকাশ থেকে খসে পড়তে শুরু করে, ওখানে আপনি কোনো একটা বিল্ডিংয়ের দিকে যদি আপনি এমনি উড়াচ্ছেন, কোনো ক্র্যাশ হচ্ছে না, কিছু হচ্ছে না, তখন হয়তো আপনি একটা বিল্ডিংয়ের দিকে যে নাক দিয়ে বাড়ি মেরে দিতে পারেন, যেটা টুইন টাওয়ারে করছে সন্ত্রাসীরা। কিন্তু একটা অলরেডি ক্র্যাশ ল্যান্ডিং করতে থাকা প্লেন, এবং এটা নিয়ে কোনো ডাউট নাই যে প্লেনটা ক্র্যাশ ল্যান্ডিং করতেছিল তখন। শুধু তাই না, আমি এরকম ভিডিও দেখছি যেখানে বলা হয়েছে যে ওই প্লেনটা এমনভাবে ক্র্যাশ করতে করতে একটা বিল্ডিংয়ে যে বাড়ি খায়, বাড়ি খাবার ঘুরতে 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 এসে মাইলস্টোনে যেয়ে পড়ছে। সো যখন এইটা একটা স্কুলে আমি বিল্ডিংয়ে মানে প্লেন ফেলবো, সে প্লেন থেকে আমি নিজে লাফ দিয়ে বের হয়ে যাবো, সেটা একটা বিল্ডিংয়ে বাড়ি খেয়ে একদম মানে একদম গলফ বলের মতন একদম এক জায়গাতে বাড়ি খেয়ে আর এক জায়গাতে যে পড়বে, এই ধরনের প্রিসিশন ফাইটার জেট যেটা ক্র্যাশ করতেছে, এবং যেটা হচ্ছে ওই মানধাতা আমলের একটা থার্ড জেনারেশনের একটা ফাইটার জেট, ওইটা দিয়ে এত প্রিসিশন দিয়ে ক্র্যাশ ল্যান্ড করা যায় না। প্রথম কথা, যেভাবে ল্যান্ডটা হয়েছে, যেভাবে ক্র্যাশ করছে প্লেন, সেটা 200% নিশ্চয়তাতে বলা যাবে যে এটা একটা সলিড অ্যাক্সিডেন্ট। এখানে কোনো ধরনের কোনো কনস্পিরেসি নাই। এখানে জামাত দায়ী না, এখানে ইউনুস দায়ী না, এখানে দায়ী না, সিআইএ দায়ী না, পাইলট দায়ী না, অন্য কোনো চক্র নাই, অন্য কোনো ঘটনা নাই এখানে। এটা পুরা ঘটনা যতটুকু জানা গেছে সোফার, ব্ল্যাক বক্স তখন আসে নাই, তদন্ত হলে আরও ভালো বোঝা যাবে। কোনো ধরনের স্লাইটেস্ট চান্সও নাই যে এইটা একটা দুর্ঘটনা ছাড়া অন্য কিছু হইতে পারে, কোনো ফাউল প্লে হওয়ার কোনোই চান্স নাই এখানে। যেভাবে জিনিসগুলো ঘটছে, মানুষজন, অনেক মানুষজন প্রত্যক্ষদর্শী,
অনেক মানুষজন, দুই একজন এসে গুজব ছড়ানোর চেষ্টা করলে কি আমরা মেনে নিব? সবচেয়ে বড় কথা যে এরা এমনভাবে মানে বাংলাদেশের মানুষের মন এত কল্পনাপ্রবণ, তারা মনে করে কি প্রতিদিন হলিউডের মুভি চলতেছে। আপনাকে আমি জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে রাখি, সম্ভব হলে এটা গ্রহণ করবেন, আপনার জীবনে অনেক উপকার হবে। যদি বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো জায়গাতে, যেসব জায়গাতে আমরা সরকারকে বিশ্বাস করি না, সরকারের দেওয়া ভাষণ, সরকারের দেওয়া প্রেস রিলিজ আমরা বিশ্বাস যেখানে করি না, সেসব জায়গাতেও, বাংলাদেশের মতো একটা জায়গাতেও যদি আপনি দেখেন একটা প্লেন ক্র্যাশ করছে এবং বাচ্চা মারা গেছে এবং বলা হচ্ছে যে এটা যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটা পড়ে গেছিল এবং মানুষ মারা গেছে, আপনি ধরে নেবেন যে প্লেনটা যান্ত্রিক ত্রুটির কারণে পড়ে গেছিল এবং সে কারণে মানুষ মারা গেছে। আপনি এখানে খুঁজতেই যাবেন না যে এখানে অন্য কিছু হয়েছে কিনা, এখানে কেউ ইচ্ছা করে প্লেন ফেলে দিয়েছে কিনা, এখানে অমুক হয়েছে কিনা, তমুক হয়েছে কিনা। যখন দেখবেন যে জঙ্গির একটা জায়গাতে যে হামলা করছে, যারা নিজেদেরকে বলছে আমরাই জঙ্গি, আমরা সবাইকে মেরে ফেলবো, এবং যখন দেখবেন যে সেখানে সবাইকে তারা মেরে ফেলছে, তাহলে আপনারা ধরে নেবেন যারা হামলা করতে গেছিল তারাই জঙ্গি, তারাই সবাইকে মেরে ফেলতে গেছিল, যারা মারা গেছিল তারাই ভিকটিম, তারা মারা গেছিল। এর বাইরে আপনি কিছু ধরতে যাবেন না। মানুষ অনেক কথা বলবে, কিন্তু তার জন্য আপনি ধরতে যাবেন না যে না অমুক ছেলে মনে হয় ভিকটিম ছিল না, সে হয়তো ক্রিমিনাল ছিল, সে হয়তো জঙ্গি ছিল। ধরতেই যাবেন না আপনি, কারণ 99% অথবা 99.9999999% সময়ে যেটা হয়েছে দেখা যাচ্ছে চোখের সামনে, যেটা হয়েছে সবাই জানে, যেটা হয়েছে মানুষ ঘোষণা দিয়ে করছে, বা যেটা হয়েছে মানুষ করার পরে ঘোষণা দিছে বা বিবৃতি দিছে, ঠিক সেইটাই হয়, এর বাইরে কিছুই হয় না। 99.99999999999% মধ্যে প্রতি 1 লাখ ঘটনার মধ্যে একটা ঘটনা থাকতে পারে। যদি 1 লাখ জায়গাতে ভাবে জেট প্লেন ক্র্যাশ করে, তাহলে একটা ঘটনা থাকতে পারে যেখানে হয়তো কোনো ধরনের ষড়যন্ত্র হয়েছে। এটা জীবনের সব জায়গাতে আপনারা মেনে চলার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। ষড়যন্ত্র খুঁজবেন না। ষড়যন্ত্র খুঁজে যারা মূর্খ, তারা সব কিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজে। যেমন ইসলাম মানুষকে এমনভাবে ব্রেন ওয়াশ করে, ইসলামিক লোকজন, ইসলামিক কালচারে বিশ্বাস করা, ইসলামিক সোসাইটিতে বড় হওয়া মুসলমান জাতির অংশ মানুষজন সব ধরনের ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে। তারা মনে করে কি অমুক জিনিসটা হয়েছে মানে এখানে আমেরিকা হাত ছিল, তমুক জিনিসটা হয়েছে মানে এখানে ইহুদিদের হাত ছিল। ওরা এটা ধরে নিতে পারে না বাই মেরিট একটা জিনিস হইতে পারে। সব কিছু তারা ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করে, তার পেছনে আবার মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার আছে। যেই মানুষ, ধরুন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একজন অত্যন্ত মেধাবী এবং সাহসী মানুষ, তিনি চাইলে আমি নিশ্চিত যে প্রচুর আগে ইজেক্ট করতে পারতো। 12 মিনিট অনেক লম্বা সময়। এটা কিন্তু ওই যে 10 সেকেন্ডে ক্র্যাশ করার মতন ঘটনা না, যেটা ইন্ডিয়াতে হয়েছিল। ইন্ডিয়াতে কিন্তু খুব অল্প সময় প্লেনটা পড়ে গেছে, চাইলেও পাইলটরা হয়তো ইজেক্ট করতে পারতো না। ইজেক্ট করলে যে বীর, ইজেক্ট না করলে বীর না, এমন কোনো কথা নাই। বাট একটা প্লেন যখন 12 মিনিট ফ্লাই করতে পারে, 12 মিনিট ধরে যখন আকাশে থাকে, এবং যখন সে ক্র্যাশ ল্যান্ড করার আগে বলতে পারে কন্ট্রোল টাওয়ারকে যে আমার আসলে প্রবলেম হচ্ছে, তার মানে তার যথেষ্ট সময় ছিল ইজেক্ট করে নিজের জীবন বাঁচানোর। সে ডিলে করছে, এবং ডিলে করার কারণটা কি হইতে পারে? একটা পাইলট যখন জানে যে সে প্লেন কন্ট্রোল করতে পারতেছে না, তার ডিলে করার একমাত্র কারণ হইতে পারে যে দুইটা কারণ হইতে পারে। একটা হচ্ছে সে এতই অযোগ্য যে পারে না, কিন্তু সে তো অনেক ফ্লাই করছে, সে কিন্তু আসলে প্রথমবারের মতো সোলো ফ্লাই করতেছে, বাট ফ্লাই করার অভিজ্ঞতা কিন্তু তার প্রথম না এটা। এবং সে যথেষ্ট পরিমাণ কেপেবল দেখে ফ্লাই করতে দেওয়া হয়েছে তাকে একলা, কিন্তু সে জানে ইজেক্ট কেমনে করতে হয়। সে ওই অদক্ষতার কারণে ইজেক্ট করে না, এটা কিন্তু আমরা ধরে নিতে পারতেছি না। সে ইজেক্ট করছে একদম শেষ মুহূর্তে, যখন ইজেক্ট করে খুব একটা লাভ হয় নাই। 12 মিনিট যখন আপনি আকাশে থাকেন, তখন আপনার শেষ মুহূর্তে ইজেক্ট করার মতো সিচুয়েশন না ওইটা। আপনি চাইলে আরও আগে ইজেক্ট করতে পারতেন। অর্থাৎ লেফটেন্যান্ট তৌকির একটা অসাধারণ কাজ করছে, ফ্যান্টাস্টিক ব্রেভ একটা কাজ করছে। প্লেন খারাপ, প্লেন ধ্বংসপ্রাপ্ত, এটা তো বাংলাদেশ এয়ারফোর্সের প্রবলেম, বাংলাদেশ গভর্নমেন্টের প্রবলেম। অফকোর্স এই ধরনের জিনিসগুলোর বিচার হওয়া উচিত যে কেন আমাদের এসব পচা প্লেন থাকে। আমি এটা নিয়ে কোনো দ্বিমত করতেছি না, কিন্তু যে ধরনের বয়ান দেওয়া হচ্ছে তার পিছনে মূল কারণটা যেটা আমি বলতে চাচ্ছিলাম, ফারাজকে নিয়ে কেন এত কুৎসা রটানো হয়েছে? অনেক পলিটিক্যাল কারণ থাকতে পারে, আপনি বলতে পারেন, বাট আমার কাছে মনে হয় এটা আরও বেসিক কারণ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে সারা জীবনে কিচ্ছু করে নাই, জীবনে একটা সাহসী কাজ করে নাই, জীবনে একটা বলার মতন কাজ করে নাই, আর 10 জনের মতো কিছু পড়াশোনা করছে, একটা চাকরি করা শুরু করছে, এবং সে জানে আর 10 জনের মতো সে মারা যাবে। সে ইনসিগনিফিকেন্ট একটা লাইফ লিড করছে, তার লাইফে কিছুই নাই, সে জীবনে কোনো ধরনের স্ট্যান্ড আউট করার মতন কিছু করতে পারে নাই, সে তাকে জীবনে কেউ আলাদা করে চোখ তুলে দেখে নাই। সো যখন তারা দেখে যে কেউ একজন এক্সেপশনাল একটা কাজ করে ফেলছে বা চেষ্টা করছে অ্যাটলিস্ট, তাদের কোনো সহ্য হয় না। ফারাজের নামে এজন্য জঙ্গির ট্যাগ চলে আসে। একজন বীর ফ্লাইট লেফটেন্যান্টের নামে চলে আসে, সে নাকি ইচ্ছা করে এক স্কুল ভর্তি বাচ্চা মেরে ফেলছে, এরকম একটা ভয়ঙ্কর কথা অকর্মণ্য, অযোগ্য, কাপুরুষ কিছু মানুষ ছড়ায় যাচ্ছে। একজন বীর মানুষ, যিনি আমাদের হিরো, যাকে আমরা মনে রাখতে চাই, যাকে আমরা সম্মান করবো, আজকের দিনটা যাকে নিয়ে হওয়ার কথা। গতকালকে আমরা
শোকের মধ্যে ছিলাম। আজকে আমরা সেই শোকটাকে সাথে নিয়ে আমরা ক্যাপ্টেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে আমরা সেলিব্রেট করব, তার ব্রেভারি আমরা সেলিব্রেট করব। সেটা সেলিব্রেট করার সুযোগ কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে না, তার নামে কালিমা লেপন করার চেষ্টা করা হচ্ছে। এবং এমন সব মানুষ এগুলো করছে, ইসলামিক কিছু মূর্খ আছে, গাছ বলদ যারা আর কি, তাদেরটা আমি বুঝি যে ঠিক আছে, তারা হচ্ছে এতই বোকা, তারা মনে করে যে মানে ডানাওয়ালা ফেরেশতারা উড়ে বেড়ায় চারপাশে, সো তারা অনেক কিছুই মনে করতে পারে। আমি দেখছি যে অনেক নাস্তিক লোকজন আছে যাদের কথা শুনলে মনে হতো কি তাদের মাথায় মনে বুদ্ধিশুদ্ধি আছে, তারা বিশ্বাস করে যে এখানে ফাউল প্লে হয়েছে, এখানে একটা কনস্পিরেসি হয়েছে, তাদের কাছে নাকি যথেষ্ট এভিডেন্স আছে, মনে হচ্ছে অনেক কিছু নাকি দুয়ে দুয়ে মিলে যাচ্ছে। তারা ওই কথাগুলো বলতেছে কিন্তু দুয়ে দুয়ে মিলে যাওয়ার কথা, আমি এগুলো পরে দেখতেছি কিছুই তো মিলতেছে না, কোনো লজিকই তো কোনো লজিক না, কোনো চান্সই নাই এটা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার। তাহলে ওদের চোখে কেন মনে হচ্ছে যে এটা তো সঠিক লজিক, আয় হায় এটা হয়েছে, তার মনে তো অবশ্যই এটা ইচ্ছা করে করছে, এটা কেন মনে হচ্ছে ওদের কাছে? ঠিক যে কারণে সাইদিকে চাঁদে দেখে কিছু মানুষ, ঠিক যে কারণে অনেক মানুষ মনে করে যে কোরআনেই তো সব আবিষ্কার বলে দেওয়া আছে, কোরআনে সব কিছু বলে দেওয়া আছে টাইপের একটা বিশ্বাস দেখবেন মুসলমানদের মধ্যে আছে, কিন্তু কোরআনে কিছু বলা নাই, কোরআনে কিছুই বলা নাই, কিন্তু একটা আবিষ্কার হইলে তারা কোনো না কোনোভাবে মিলাই ফেলে। আর দেখছো কোরআনের ওই আয়াতের সাথে কতটা মিল, কোনোই মিল নাই ওখানে। আমি পরে দেখি ওই একই আয়াত আমি পড়ি, আমি ওই একই যে আবিষ্কারটা হচ্ছে ওটা পড়ি, দুইটার মধ্যে আমি কোনো মিল খুঁজে পাই না, কোনোই মিল নাই, কোনো হিন্টই নাই, কোরআন কিছুই বলে নাই যেটা ওটার আশেপাশ দিয়েও যায়। অথচ মুসলমানের মাথায় কনফার্মেশন বায়াস, যে ও মনে করে কি আই হাই কোরআন তো এক্স্যাক্টলি ওটাই বলছে যেটা আবিষ্কার করছে, আসলে কিন্তু কোনোই মিল নাই, কোনো কিছুই বলা নাই কোরআন ওটার আশেপাশেও। তাহলে এই যে নাস্তিকদের একটা গোত্রকে দেখলাম তৌকিরকে নিয়ে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতে, তৌকিরকে নিয়ে খারাপ কথা বলতেছে কিভাবে, ওই কোরআন বুঝা মুসলমানদের মতোই। তারও মনে হচ্ছে কিছু একটা দেখছে, কোরআনের আয়াত দেখে একটা আবিষ্কার দেখলে মুসলমান যেভাবে অনেক কানেকশন খুঁজে পায়, এই নাস্তিকগুলো ওরকম কানেকশন খুঁজে পাইতেছে, যাই হাই ঠিকই তো আছে, এখানে তো পরিষ্কার ষড়যন্ত্র দেখা যাচ্ছে, অথচ ষড়যন্ত্রের কিছুই ওখানে ছিল না। এই যে আমাদের মানে আমি আজকে এতই হতাশ, মানে সাধারণত আমি মনে করতাম যে ঠিক আছে যারা বোকা তারা তো বোকাই, যে যারা জিব্রাইলের উড়াউড়ি বিশ্বাস করতে পছন্দ করে, যারা মানে অদ্ভুত আজগুবি ফাতরা কথাবার্তা বিশ্বাস করে, এদেরকে আমি নিয়ে আশা করি না, এদেরকে তো নিয়ে কথা বলে লাভ নাই কোনো। কিন্তু আমি এত হতাশ, আজকে আমি এত হতাশ হয়েছি, এত হতাশ হয়েছি, আমি সারা জীবন এত হতাশ হই না, যে যাদেরকে আমি মনে করতাম যাদের মাথায় বুদ্ধিশুদ্ধি আছে তারাও ওই কোরআন পড়া মুসলমানদের মতোই অবস্থা। কোরআনের সাথে যেমন ওরা বিজ্ঞানের কানেকশন দেখতে পাই, আমি কিন্তু দেখতে পাই না, একজন খ্রিস্টান কিন্তু দেখতে পায় না, একটা হিন্দু কিন্তু দেখতে পায় না কোরআনের সাথে বিজ্ঞানের কোনো কানেকশন, শুধু মুসলমান দেখতে পায়, কারণ সে কনফার্মেশন বায়াসড। ঠিক একই কারণে এই প্লেন ক্র্যাশটার পরে ডক্টর ইউনুসকে যারা দেখতে পারে না, যারা জুলাই বিপ্লবকে পছন্দ করে না, তাদের মধ্যে একটা অংশকে দেখলাম কি যে তাদের মনে হইতেছে কানেকশন তো খুবই ভালো, কানেকশন তো মিলে গেছে। এরকমও লোকজন আছে যারা প্রো জুলাই, কিন্তু তারা মনে করতেছে ভারত মনে কিছু করছে। মানে চিন্তা করতে পারেন একটা দেশের থিঙ্কিং ক্যাপাবিলিটি কতটা বাজে হইলে আমাদের কপালে এরকম একটা অডিয়েন্স, এরকম একটা গোত্র, এরকম একটা পপুলেশন আমাদের দেশে। আমি প্রচণ্ড রকমের ডিসঅ্যাপয়েন্টেড। আমার ইচ্ছা ছিল কি যে আজকে কতগুলো আমি পোস্ট আলাদা করে রাখছিলাম যেগুলো আমি খুলে খুলে দেখানোর চেষ্টা করতাম। আমি এতই হতাশ হয়েছি এবং মানে খুব বেশি মন মেজাজ ভালোও না আর কি, মানে এরকম একটা ট্র্যাজেডির পরে তো আর মন মেজাজ খুব ভালো থাকে না। তারপরে আমি আবার দেখলাম যে আমাদের সহযোদ্ধা, আমাদের বুদ্ধিবৃত্তিক লোকজন, তাদের অবস্থা হচ্ছে এরকম আর কি, তারা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করে। বিদায় নিব তার আগে আরও একবার বলে যাই, কোথাও যদি কিছু ঘটে, যেটা ঘটছে ওটাকে বিশ্বাস করতে শিখেন, এর ভিতরে অন্য জিনিস খুঁজতে যান না। পৃথিবীটা হলিউডের মুভি না যে কিছু ঘটলে ওটার মধ্যে অন্য জিনিস থাকবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানটাকে গণ অভ্যুত্থান মনে হয় না আপনাদের, মনে হয় যে আমেরিকায় মনে হয় 5 লাখ লোক পাঠাইছে, আমেরিকায় মনে হয় স্নাইপার দিয়ে মানুষ মারছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানকে আপনার গণ অভ্যুত্থান মনে হয় না, আপনার মনে হয় না যে ফারাজের মানে ভিকটিম ছিল ফারাজ একজন, সেটা আপনার বিশ্বাস করতে ইচ্ছা করে না। আপনার মনে হয় না যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একটা সাহসিকতার মতো কাজ করছে, জান দিয়ে চেষ্টা করছে, শেষ মুহূর্তে ইজেক্ট করতে যে মারা গেছে, এটা আপনার বিশ্বাস করতে ইচ্ছা করে না। সব জায়গাতে আপনি ফুটা খুঁজে বের করেন যেখানে ফুটা নাই। হলি আর্টিজানের জঙ্গিদেরকে আপনার জঙ্গি মনে হয় না, মনে হয় যে তারা হচ্ছে সিআইএর এজেন্ট। আপনাদের এই জিনিসটা সবার আগে বাংলাদেশের মানুষের ক্লাস 1 থেকে শেখানো শুরু করা উচিত। যেটা চোখের সামনে দেখিবে সেটা বিশ্বাস করিবে, আনলেস অ্যান্ড আনটিল বিয়ন্ড রিজনেবল ডাউট কোনো এভিডেন্স আসে আমি ওটা বিশ্বাস করবই না।
অন্য কিছুই বিশ্বাস করব না আমি। যা হয়েছে আমার চোখের সামনে সেটা আগে আমরা বিশ্বাস করব, আনটিল অ্যান্ড আনলেস বিয়ন্ড রিজনেবল ডাউট কিছু পাওয়া গেছে। অর্থাৎ যদি এমন কোথাও দেখা যায় যে তৌকির একটা ভিডিওতে বলতেছে, কাউকে একটা ভিডিও চুরি করে ধরা হয়েছে, তৌকির কাউকে বলতেছে যে জানো আজকে আমি প্লেন নিয়ে ক্র্যাশ ল্যান্ড করবো, এই ধরনের স্পষ্ট এভিডেন্স লাগবে। কারণ কি, অন্য সমস্ত এভিডেন্স পয়েন্ট করতেছে ওই দিকে যেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন যদি আপনি এরকম একটা ভিডিও আমাকে দেখাইতে না পারেন যেখানে তৌকির নিজে অন্য কাউকে বলতেছে যে জানো আমি আজকে প্লেনে স্কুলে ঢুকবো, তাহলে আমি জীবনেও বিশ্বাস করবো না। যা হয়েছে সেটা আমি জানি সত্য। এটাকে আপনি ডিবাঙ্ক করতে গেলে আপনাকে ওই রকম বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ নিয়ে আসতে হবে। আপনি যদি আমেরিকান এম্বাসির একটা ভিডিও ফুটেজ নিয়ে না আসতে পারেন যেখানে বলা হয়েছে যে আমরা কাউকে মেরে উস্কানি দিছি জুলাই আগস্টে, তার আগ পর্যন্ত আমি ধরেই নিব যে মানুষ নামছে রাস্তার মধ্যে, পুলিশ গুলি করছে, মানুষ মরছে, যেগুলো আমি চোখের সামনে দেখছি, আমার কাছে 500টা ফুটেজ আছে। কখনো কোনো কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করবে না। কনস্পিরেসি থিওরি হয় না পৃথিবীতে। নিজেদের স্বার্থে মানুষ কিছু কাজ কারবার করে, অনেক পক্ষ যেখানে জড়িত থাকে সেখানে ওগুলো কনস্পিরেসি থিওরি না। সবাই তো নিজের স্বার্থে কাজ করবেই, কিন্তু আপনারা বিশ্বাস করেন সামথিং এলস। আপনারা বিশ্বাস করেন একটা স্টোরি যেখানে অনেকে অনেক কিছু জানে, প্ল্যান প্রোগ্রাম করে জিনিস করতেছে। এগুলো পৃথিবীতে হয় না। ওই যে বললাম 99.99% ঘটনাতে এগুলো হয় না। পৃথিবীতে চোখের সামনে যেটা হয়েছে ওইটাই পৃথিবী। পৃথিবী বোরিং, পৃথিবী বিরক্তিকর, পৃথিবীতে কোনো এক্সাইটিং জিনিস হয় না। পৃথিবী অত্যন্ত বোরিং একটা জায়গাটা, মেনে নেন। পৃথিবীতে এত এক্সাইটিং জিনিস হয় না যে সেখানে ষড়যন্ত্র, ওখানে ষড়যন্ত্র, কিছুই হয় না পৃথিবীতে। পৃথিবী একটা বোরিং জায়গা। যা দেখছেন তাই হয়েছে। যখন কোনো মেয়ে তার বাপ মাকে মেরে ফেলে, তার মানে সেই মেয়ে তার বাপ মাকে মেরে ফেলছে। এখানে আর কোনো ঘটনা নাই, কোনো ষড়যন্ত্র নাই, কিচ্ছু নাই এখানে। যখন দেখবেন যে বিখ্যাত সাংবাদিক মরে গেছে, তখন বউটা ছুরি মারতে যে মেরে ফেলছে এরকম কিছু একটা এভিডেন্ট বের হয়ে আসছে, তার মানে ওটাই হয়েছে। এখানে থার্ড পার্টি কিছু করেই নাই। সব কি জেসন বর্নের মুভি আপনাদের, যেটা ডাবল হোমিসাইড হয়েছে সেখানে আবার জেসন বর্ন সে সবাই গুলি করে দেখছেন? না, বেশিরভাগ জায়গাতে ডাবল হোমিসাইড নিজেরা নিজেদেরকে মারা ফেলে। যেটা হয়েছে ওটাই হয়েছে। এখানে কোনো ধরনের এত ফান না লাইফ, লাইফ হলিউডের মুভি না। আর আপনারা এই বাচ্চাগুলো মরে গেল, যেই বাচ্চাগুলোর কোনো দোষ নাই, ভুল সময় ভুল জায়গায় ছিল, তাদের লাশের ওপর দিয়ে আপনারা এসব মজা মকারি করে বেড়াচ্ছেন। জেমস বন্ডের মুভি খুঁজতে, মাসুদ রানা খুঁজতেছেন আপনারা, এখানে সিআইএ খুঁজতেছেন, ষড়যন্ত্র খুঁজতেছেন, ইচ্ছা করে বাচ্চা মেরে ফেলার তত্ত্ব খুঁজতেছেন। ওহ গড, নিকৃষ্টতম মানুষজনের ভেতরে বাস করি আমি। সবাই ভালো থাকবেন। যদিও এখন ভালো থাকার সময় না, কিন্তু আজকের মতন বিদায়।